আমি শর্মিলা ঘোষ, বাংলা বিভাগ। আমি সেম 4-এর বিএনজিজি সিসিজি 4-এর মেয়েদের জন্য এই লেকচারটা তৈরি করছি। আমরা পড়ছি ছোট গল্প। এই মুহূর্তে আমাদের পাঠ্য হলো অশ্বমেধের ঘোড়া ছোট গল্পটি। আমরা এর আগের দিন খানিকটা অংশ পড়েছি, পুরো গল্পটাই আমরা পাঠ করেছি। আমরা বারবার বলেছি যে এই গল্পটা একটি ব্যতিক্রমী গল্প, স্বতন্ত্র গল্প, একক গল্প। আগের দিনও বলেছি, আবার বলছি যে এই ছোট গল্পটা ছোট গল্প পত্রিকায়, শারদীয় ছোট গল্প পত্রিকায় 1367 সালে প্রকাশিত হয়েছিল। পরে আবার পুনর্মুদ্রিত হয় লেখকের বইতে, লেখকের যখন ছোট গল্পের বই বেরোয়। এবং এর কাহিনী অংশটা আগের দিন আমরা ছুঁয়েছি। আমরা বলেছি যে এটা একটা প্রেমের গল্প, লেখকও তেমনই বলছেন। মনস্তত্ত্ব এখানে একটা বড় জায়গা নিয়েছে। আজকে আমরা একটু তাকাবো, যেখানে আগের দিন আমরা শেষ করেছিলাম, সেটা হচ্ছে নামকরণের জায়গাটার দিকে। দেখো, তোমাদেরও মনে হতে পারে যে এই গল্পটা কাঞ্চন এবং রেখা দুজন, এক পুরুষ এবং এক নারীর প্রেমের গল্প, কিন্তু তাদের প্রেম পরিপূর্ণতা পাচ্ছে না, তাদের প্রেম একটা আকার নিতে পারছে না, বিবাহ করেও তারা একসাথে থাকতে পারছে না, এমনই তো একটা গল্প। তাহলে সেই গল্পের নাম অশ্বমেধের ঘোড়া কেন? এই গল্পের নামকরণ কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। একটা বলা যেতে পারে একটা আশ্চর্য শৈল্পিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন লেখক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই গল্পের নামকরণে। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে প্রাচীন ভারতে প্রচলিত ছিল অশ্বমেধ যজ্ঞ, এবং সেই যজ্ঞে কোনো রাজা যজ্ঞ করতেন। 99টা যজ্ঞ করার পর একটা খুব তেজস্বী বেগবান ঘোড়াকে, অশ্বকে জয়পত্র দিয়ে ছেড়ে দেওয়া হতো। সেই ঘোড়া বিভিন্ন রাজ্য পরিক্রমা করত। যে যে রাজ্য ওই বিশেষ রাজার বশ্যতা স্বীকার করে নেবে, তারা সেই ঘোড়াকে তাদের রাজ্যের ওপর দিয়ে যেতে দিত। অশ্বের অনুগামী যারা থাকতো তাদের আপ্যায়ন করত, অর্থাৎ তারা ওই রাজার বশ্যতা স্বীকার করে নিত, ওই বিশেষ রাজ্যের লোকেরা। কিন্তু কোনো রাজ্যের রাজা যদি বশ্যতা স্বীকার না করে, তখন তার সঙ্গে যুদ্ধ হতো। সেই যুদ্ধে জেতার পরে এই ঘোড়াটিকে সেই যুদ্ধে জেতার পরে যজ্ঞ হতো, এবং এই ঘোড়াটিকে, এই তেজস্বী বেগবান ঘোড়াটিকে সেই যজ্ঞে আহুতি দেওয়া হতো। তাই জন্যেই এই যজ্ঞটার নাম অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ, আর এই যে যজ্ঞে আহুতি দেওয়া হতো যে ঘোড়াটাকে, যে তেজস্বী বেগবান শক্তিশালী ঘোড়াটিকে, বিনা কারণে তাকে যে আহুতি দেওয়া হতো, সেই ঘোড়াটিকেই বলা হতো অশ্বমেধের ঘোড়া। এই হচ্ছে আমাদের পৌরাণিক অনুষঙ্গ। এই পৌরাণিক অনুষঙ্গটা লেখক দীপেন্দ্রনাথ সম্পূর্ণ একটা ভিন্ন তাৎপর্যে গল্পের শিরোনামে নিয়ে এসেছেন। দেখো, আমাদের যে বর্তমান সময়, যে সময় লেখক লিখছেন, সেই বর্তমান সময়, এখনও তো অবশ্যই আমাদের সময় খুবই সংকটের মধ্যে দিয়ে আমরা চলছি, কিন্তু আমি সময় বলতে এখানে প্রধানত দীপেন্দ্রনাথ যে সময় লিখছেন সেই সময়কার কথা বলতে চাইছি। সেই বর্তমান সময়, অর্থাৎ তৎকালীন সময়, একটা নিয়ত সংকটের মধ্যে দিয়ে আমরা চলেছি। বস্তু সর্বস্ব যুগে
মানুষকে খালি বাস্তববাদী কথা চিন্তা করতে হচ্ছে। প্রেম, প্রীতি, ভালোবাসা সেখানে গৌণ হয়ে পড়ছে। মানুষ ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে, জীবিকার সংকটে পড়ে তারা যেন সেই একটা যন্ত্রের মধ্যে পেষিত হয়ে চলেছে অনবরত। প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধনে বাঁধা পড়তে অসমর্থ বর্তমানের মানুষ। হৃদয়ের যে কোমল অনুভূতিগুলো, সেগুলো যেন আর কোনো পরিমণ্ডল রচনা করতে পারছে না। একটা চরম দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছে এই পৃথিবী, মানুষ। প্রেম, প্রীতি এগুলো তৈরি হতে না হতেই বাস্তবের আঘাতে বারবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। প্রেম প্রীতির আবহ তৈরি না হতে হতেই, সৃজিত হতে না হতেই স্থূল বাস্তবের আঘাতে যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কোনো ঘনিষ্ঠ মুহূর্ত, প্রেমানুভূতির কোনো ঘনিষ্ঠ মুহূর্ত রচিত হচ্ছে না। এখানে কখনো বাসর হয় না গড়া, কখনো কোনো বাসর রাত আসছে না, তার আগেই প্রেম ভেঙে যাচ্ছে, প্রীতি ভেঙে যাচ্ছে, হৃদয়ের অনুভূতিগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। অশ্বমেধের ঘোড়াকে যেমন বলি দিতে হয়েছিল, বলি দেওয়া হতো, আহুতি দেওয়া হতো যজ্ঞে, সেরকমই আমাদের প্রেম, ভালোবাসা, সূক্ষ্ম অনুভূতিশীল যা কিছু তা যেন কেবলই ওই জড়ত্বের কাছে, ওই স্থূলতার কাছে, ওই বাস্তবতার আঘাতের কাছে বলি হচ্ছে। আমি আবার বলছি যে অশ্বমেধের ঘোড়াকে যেমন বলি দেওয়া হতো, আহুতি দেওয়া হতো, তেমনি আমাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, হৃদয়, সমস্ত সূক্ষ্ম অনুভূতিগুলোই যেন বারবার ওই অশ্বমেধের ঘোড়াটার মতোই জড়ত্বের মধ্যে কেবলই বলি হচ্ছে, বাস্তবতার সামনে কেবলই বলি হচ্ছে। বাস্তবের কঠিন ভূমিতে ওই প্রণয়কে শেষ পর্যন্ত ধাক্কা খেয়ে মরে যেতে হচ্ছে। সেই প্রেম, প্রীতি, প্রণয় কোনো পরিণতি পাচ্ছে না। এবার যদি এই কথাটা আমরা গল্পটার সাথে মেলাই, দেখো, গল্প শুরু হয়েছিল প্রথম বিবাহ বার্ষিকীর দিনে। কাঞ্চনা রেখা রেজিস্ট্রি ম্যারেজ করেছিল 1 বছর আগে। 1 বছর বাদে রেজিস্ট্রি ম্যারেজের 1 বছর পূর্তির দিনে তাদের গল্প শুরু হয়েছিল। দেখা গিয়েছিল সেদিন তারা একটু একসাথে হতে চাইছে, একসাথে কোথাও গিয়ে বসতে চাইছে। রেখা যখন বলেছিল মোস্ট কমফর্টেবল জার্নি, আমি আগের দিনও তোমাদের পড়িয়েছিলাম, তখন কিন্তু কাঞ্চন খুব উষ্মা প্রকাশ করেছিল, ও তোমাদের কেরানি ইন্টেলেকচুয়ালদের মানায়, উঠে বসতে না বসতেই পৌঁছে যাওয়া। তার উপর বেবি ট্যাক্সিগুলো তো নেহাতি ভালগার। তোমাদের এই কলকাতা দিন দিন আধুনিক হচ্ছে, বর্বর হচ্ছে, সূক্ষ্মতার নামে দরকচা মেরে যাচ্ছে। কাঞ্চন বুঝছে আসলে যে নাগরিক জীবনে এই স্থূলতার মধ্যে, এই বাস্তবতার মধ্যে, এই ইঁদুর দৌড়ের মধ্যে দুটি হৃদয়ের মিলিত হওয়ার, গভীরভাবে একে অপরকে স্পর্শ করার আশা প্রায় আর নেই, প্রায় অস্তমিত। সময় যত এগোচ্ছে ততই যেন মানুষ যান্ত্রিক হয়ে রয়েছে, যান্ত্রিক হয়ে যাচ্ছে। সেই যান্ত্রিকতাকেই কাঞ্চন কিন্তু ব্যঙ্গ করছে এই ট্যাক্সির কথা বলে। দেখো, আমরা গল্পটাতে দেখলাম গল্পটা শুরু হলো বিবাহ বার্ষিকীর দিন দিয়ে, কিন্তু গল্প আবার ফিরে গেল বিবাহের দিনে। এবং আমরা গল্পে দেখলাম বিবাহের দিন কিন্তু কাঞ্চন রেখাকে নিয়ে গঙ্গার ধারে বসতে চেয়েছিল, রেখাকে সেই প্রস্তাব দিয়েছিল, রেখাও রাজি হয়েছিল। তাহলে দুটো হৃদয় রাজি, তাড়াতাড়ি বিবাহের দিনে একসাথে একটু বসতে চাইছে, একটু নিরিবিলি সময় কাটাতে চাইছে। কাঞ্চনের পকেটে রয়েছে তার বিবাহের দলিল, আইনি দলিল রয়েছে। রেখার হাতটা সে একবার স্পর্শ করতে চায়, কিন্তু চৌরঙ্গীর বাসে উঠে তারা দেখতে পেল রেখার বাবা সেখানে রয়েছে।
সেই রেখার বাবা যে কখনোই বিয়েটা মেনে নেবে না, রেখা জানে তার যাত্রাভিমানে লাগবে, তাই রেখা আর কাঞ্চনকে বাসের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেতে হলো। কাঞ্চন চলে গেল দোতলায়, রেখা রইল একতলায় তার বাবার সাথে। রেখা নেমেও গেল কাঞ্চনের আগে, কারণ তার গন্তব্য আগে এসে গেছে। দুজনের সাক্ষাৎও হলো না। কাঞ্চনও একটু পরে যখন নামবে, এই সমস্ত ঘটনার স্রোতে রেখার সঙ্গে না যেতে পারা সব কিছু মিলিয়ে সেদিনই তাদের বিবাহ হয়েছে, তার একটা আবেগ অনুভূতি সব মিলিয়ে কাঞ্চন ভুলে গিয়েছিল টিকিট কাটতে। নামবার মুহূর্তে কন্ডাক্টর যখন টিকিট চেয়ে পেল না, তখন কন্ডাক্টর ব্যঙ্গ করেছিল। আর কাঞ্চন তার হাতে থাকা সেই বিবাহের মালা দুটো, যে দুটো কাঞ্চনের হাতে ছিল, সে দুটো রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর দেখেছিল একটি স্থবির বলদ সেটি চিবোচ্ছে। এই যে আমাদের স্থূল সর্বস্ব যে বাস্তববাদী জীবন, সেখানে এটা একটা চরম পরিহাসের মতো, যে বিবাহের মালা, যেটা দিয়ে তখনও তাদের মালা বদল করা হয়ে ওঠেনি। তোমরা গল্পে পেয়েছো নিশ্চয়ই যে সিঁদুর পরিয়েছিল কাঞ্চন, সই করেছিল, শপথ পাঠ করেছিল, কিন্তু মালা বদলটা হয়ে ওঠেনি। হয়তো হতো, আমরা ভেবে নিতে পারি, নির্জনে কোথাও একা বসলে হয়তো হতো, সেই কাজটুকু সম্পন্ন হতো। কিন্তু এখানে কি হলো না, একটা স্থবির বলদ সেটা চিবোচ্ছে। একটা চরম পরিহাসের মতো এই লাইনটা। দেখো, এই দিনকে তারা যে আলাদা হয়ে গেল, সেটা কিন্তু রেখার বাবার জন্য, অর্থাৎ কোনো প্রিয়জনের দ্বারা, পরিজনের দ্বারাই তারা হয়তো আলাদা হয়ে যাচ্ছে, এমনটাও হচ্ছে। একদিকে বাস্তবতা, একদিকে তারা হয়তো কোনো আত্মীয়, কোনো পরিজন, কোনো প্রিয়জন হয়তো তাদের আলাদা করছে, জেনে করছে, না জেনে করছে। আবার কখনো নগর জীবনের যে হৃদয়হীনতা, তাতেই তাদের প্রেম ভস্মীভূত হয়ে যাচ্ছে। কোথাও যে তারা একাকেই বসবে, কোথাও যে তারা মানসিক আশ্রয় খুঁজবে, তার উপায় নেই। কাঞ্চনের একটা জায়গায় গল্পের মধ্যে রয়েছে যে কাঞ্চন যেখানেই গেছে সেখানটাই দেখতে পেয়েছে বড় সংকীর্ণ ক্ষুদ্র আয়তনের সব ঘর। দেখো, আমি একদম কোট আনকোট তোমাদের বলছি। কাঞ্চন বলছে, কি একটা ভয় আমাকে তাড়া করলো। রেজিস্ট্রারের চেম্বারটা মনে পড়লো, ছোট ঠাসা। রেস্তোরাঁর কেবিনটা মনে পড়লো, ছোট ঠাসা। বাসের সিঁড়িটা মনে পড়লো, ছোট ঠাসা। এই হলো অবস্থা, কোথাও জায়গা নেই। ওরা দুজনে একটু বসবে, নির্জনে বসবে, একান্তে বসবে, এমন একটুও জায়গা নেই। বর্তমানের যে অনুভূতিহীন জীবন, সেখানে সংবেদনশীলতা প্রকাশ করার কোনো অবকাশ নেই। সেগুলো লেখক তুলে ধরছেন এরকমভাবে। আমি তোমাদের আগেই বলেছি, গল্প শুরু হচ্ছে, এগিয়ে পরে পেছনে যাচ্ছে, আবার আসছে বর্তমানে, এভাবে গল্প গড়ে উঠছে। কাঞ্চন যেখানেই দেখছে সেখানটাই দেখছে ছোট ঠাসা। মানব জীবনের যে আশ্রয়গুলো, সেগুলো নিতান্ত প্রয়োজন ভিত্তিক। যেটুকু প্রয়োজনে লাগবে ওইটুকুই স্থান, এক্সট্রা কোনো স্পেস নেই। এবং এরকম অবস্থায় বলি হচ্ছে প্রেম, বলি হচ্ছে ভালোবাসা, বলি হচ্ছে হৃদয়, বলি হচ্ছে আবেগ, অনুভূতি। প্রেম সম্মান পাচ্ছে না, নগর জীবনে প্রেম সম্মান পাচ্ছে না। এই যে অবস্থা, এই অবস্থাটাই কিন্তু এই গল্পের নামকরণে উঠে আসছে। দেখো, বিবাহের দিন মালাটা একটা স্থবির বলদ চিবিয়েছিল, আর বিবাহ বার্ষিকীর দিন তারা সত্যি সত্যি একটা নির্জন স্থান পেল, একটু কাছাকাছি হওয়ার, একান্ত হওয়ার সুযোগ পেল তারা। কাঞ্চন রেখাকে বউ বলে ডাকলো, কাঞ্চনের অনুরোধে রেখা স্বামীন বলল। কিন্তু তারপর রেখা যখন মালাটা পরিয়ে দিতে বলছে কাঞ্চনকে, অনুরোধ করছে, ততক্ষণে কিন্তু তারা গন্তব্যে পৌঁছে গেছে। এবং তারপর ঘটল সেই কুৎসিততম ঘটনা, সেই কুৎসিত একটা বাক্য উচ্চারণ করল সে গাড়োয়ান। বলল, ফুর্তি করবেন, হোটেল ভাড়া দিবেন না। এই কথা 60-এর দশকে দাঁড়িয়ে
বা যে কোনো সময় দাঁড়িয়ে একজন প্রেমিক প্রেমিকা যারা একে অপরকে ভালোবাসে, যারা তাদের ভালোবাসাটুকু বাঁচিয়ে রাখার জন্য এতটা কষ্ট করছে, তাদের কাছে কি মারাত্মক হতে পারে সেটা আমরা বুঝতে পারি বোধহয় কোথাও। ফলে তাদের প্রেম বারবার আহত হচ্ছে, তাদের প্রেম বারবার বলি হচ্ছে। কাঞ্চনের আরেকটা জায়গা আমরা পড়ছি, কাঞ্চন একজন অত্যন্ত সংবেদনশীল মনের অধিকারী। রেখাকে নিয়ে তার যে স্বপ্ন, যে আশাকাঙ্ক্ষা, সেটা পূরণ হচ্ছে না কিছুতেই, এবং সেটার জন্য কাঞ্চনই দায়ী, কাঞ্চনের অবস্থা দায়ী। কাঞ্চন দায়ী মানে কাঞ্চনের অবস্থা দায়ী, পরিস্থিতি দায়ী। সে রেখাকে ঘরে আনতে পারছে না যা পরিস্থিতি তাতে, এবং কাঞ্চন বলছে সেই মৌলিক ছকের ওপর ঘুঁটির মতো এগোচ্ছি, পেছোচ্ছি। এ যুগের নিয়তিই হলো বাল্য এবং প্রৌঢ়তা, মধ্যিখানে বিশাল চড়াই, ইচ্ছা ও অভিজ্ঞতা, ভালো লাগা আর কর্তব্যের বিরোধে পোকার মতো গর্ত খুঁড়ে নিচে নামছি, অথচ সামনে সমুদ্র ছিল। এইটুকু বলার জন্য আমি এতটা পড়লাম যে বাল্য আছে আর প্রৌঢ়তা আছে, মাঝখানের যে সময়টা, সেখানটায় আমরা জল খুঁজছি, গর্ত খুঁড়ে খুঁড়ে নিচে নামছি, কিন্তু আমাদের ভালো লাগা আর কর্তব্যের মধ্যে বিরোধ হচ্ছে বারবার। একটা হচ্ছে আমাদের ভালো লাগা, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের ভালো লাগা, আর একটা হলো কর্তব্য। দুটোর মধ্যে বারবার বিরোধ হচ্ছে, কিছুতেই মেলাতে পাচ্ছি না, কিছুতেই ভালো লাগাকে কাছে আনতে পাচ্ছি না, অথচ সামনে সমুদ্র ছিল। সামনে সমুদ্র ছিল, কিন্তু সমুদ্র থাকা সত্ত্বেও আমি তৃষ্ণার্তই থেকে গেলাম, আমার তৃষ্ণা মিটিল না। তাই তো, সমুদ্র থাকা সত্ত্বেও আমার স্বাদ মিটল না, আমার তৃষ্ণা মিটল না। আজকের এই যে জীবন, যে জীবনে বারবার হেরে যেতে হচ্ছে, বারবার দৌড়ে দৌড়ে বেড়াতে হয় এই জীবনের খেলায় টিকে থাকার জন্য, এই আত্মসর্বস্ব যে জীবন, সেখানে যে কোনো সূক্ষ্ম প্রেমানুভূতি সম্পন্ন মানুষ, কাঞ্চনের মতো, রেখার মতো মানুষ, তাদের ওই পোকার মতোই গর্ত খুঁড়ে খুঁড়ে নিচে নামতে হয়। কিছুতেই সে তার শরীকের সঙ্গে মিলতে পারছে না। আর একজন সহানুভূতিশীল মানুষের সঙ্গে, সংবেদনশীল মানুষের সঙ্গে, যাকে সে খুঁজে পেয়েছে, সামনে সমুদ্র ছিল, যাকে সে খুঁজে পেয়েছে, কিন্তু সেই উপযুক্ত পরিবেশ পাচ্ছে না যে তার সাথে একটু বসবে, একটু থাকবে, জীবনটা কাটাবে। তাই বারবার বলি হচ্ছে প্রেম, বলি হচ্ছে প্রেমে পরিপূর্ণ হৃদয়, আহুতি দিতে হচ্ছে সুন্দরের উপলব্ধিকে। দেখো, এই গল্পে লেখক কিন্তু ভালোবাসার অসামান্য সব মুহূর্ত তৈরি করেছেন, কিন্তু সেই প্রতিটি মুহূর্তকে আহুতি দিতে হয়েছে বাস্তবের কঠিন ভূমিতে। অশ্বমেধের যজ্ঞের ঘোড়ার মতোই জড়ত্বের মধ্যে কেবলই বলি দিতে হয়েছে প্রেম, ভালোবাসা, সূক্ষ্ম অনুভূতিশীল যা কিছু, তার সব কিছুকে। অশ্বমেধের যজ্ঞের ঘোড়াটার মতোই এই প্রেমের পরিণতি ঘটছে বারবার ব্যর্থতায়। প্রেম নিয়ত বলি হয়েছে, প্রতিনিয়ত বলি হয়েছে। পথে ছুঁড়ে ফেলে দিতে হচ্ছে বিবাহের মালা, একবার নয় কিন্তু বারবার। বিবাহের দিনও পথে মালা ছুঁড়ে ফেলতে হয়েছে, বিবাহ বার্ষিকীর দিনও পথে মালা ছুঁড়ে ফেলতে হয়েছে। এটাই আজকে বর্বর নগর জীবনের সত্য। প্রেমিক প্রেমিকার রোমান্টিক প্রেম ও ভাবাবেগকে আধুনিক জীবন সংকটে কেবলই বলি হতে হচ্ছে। আর সে কারণেই এই নামকরণ অসামান্য, এই নামকরণ শৈল্পিক, এই নামকরণ সম্পূর্ণ সার্থক। অশ্বমেধের ঘোড়াকে যেমন যজ্ঞের আগুনে বলি দিতে হয়,
তেমনি দুটি মানুষের রোমান্টিক প্রেম ও ভাবাবেগকে আধুনিক জীবনের সংকটে বলি হতে হচ্ছে। পথে ছুঁড়ে ফেলে দিতে হচ্ছে বিবাহের মালা, একবার নয় বারবার। আর তাই জন্যেই এই নামকরণ এত সার্থক হয়ে ওঠে। যখন ঘোড়ার গাড়ি থেকে নামার পরে রেখার হাত থেকে মালাটা পড়ে যায়, কারণ রেখা দুহাতে তার কানটা চাপে, লজ্জায়, যন্ত্রণায়, অপমানে কাঞ্চনরেখা অপরিচিতের মতো রাস্তা দিয়ে হেঁটে যায়। ওরা কাঁদতে পারে না, কারণ কাঁদবার মতো কোনো আশ্রয় ওদের জানা ছিল না। আর সেই নিদারুণ অপমানের ভিতরে তখনই যেন অশ্বমেধের ঘোড়ার শোণিতে, তালবস্যয়কার মধ্যেন্নয়সী তয়কার, শোণিত মানে রক্ত, অশ্বমেধের ঘোড়ার যেমন রক্ত পড়ে সেই যজ্ঞে, অশ্বমেধ যজ্ঞের আহুতি পূর্ণ হয়। আর তখনই গল্পের নামকরণও একটা অন্য মাত্রা পেয়ে যায়।